বিজয়পুর রাজ্যে এক ব্যবসায়ী ছিল। তার নাম ধনঞ্জয়। সে মামুলি দড়ির ব্যবসা করে বিরাট ধনী হয়ে গেল। রাজপ্রাসাদের মতো বিরাট বাড়ি বানালো। বিজয়পুরের রাজামশাইয়ের কানে সেই খবর গিয়ে পৌঁছল। তিনিও রীতিমতো অবাক হলেন। একদিন রাজামশাই ধনঞ্জয়কে রাজদরবারে ডেকে পাঠালেন। আচ্ছা ধনঞ্জয়, তুমি সামান্য একটা দড়ি ব্যবসায়ী হয়ে এত বড় লোক হয়ে উঠলে কিভাবে? আমার রাজ্যের এত বড় বড় ব্যবসায়ীরা যা করতে পারলো না, তা তুমি এক সাধারণ দড়ি ব্যবসায়ী হয়ে করে ফেললে। এর রহস্যটা কি? মহারাজ, সেই ইতিহাস শুনতে গেলে আপনাকে আমার জীবনের কাহিনী শুনতে হবে মহারাজ। সে এক অদ্ভুত অবিশ্বাস্য কাহিনী। বলো, তোমার জীবন কাহিনী আমি মনোযোগ দিয়ে শুনবো। ধনঞ্জয় কাহিনী বলতে শুরু করলো। মহারাজ, এই শহরে দুইজন সখা বসবাস করত। একজনের নাম মানিক, অপরজনের নাম রতন। রতন সর্বদাই বলতো, অর্থ থাকলেই জীবনে সব কিছুই হয়, টাকা থাকলে দুনিয়াতে সব কিছুই কেনা যায়, ভাগ্য বলে কিছুই হয় না। না ভাই রতন, ভাগ্য যার সহায় হয় সে সব কিছুই লাভ করে। ভাগ্য না থাকলে কোটি টাকাও ধুলো হয়ে যায়। না ভাই, আমি তোমার কথা মেনে নিতে পারলাম না। অর্থ ছাড়া দুনিয়াতে কিছুই হয় না। এই নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে তর্ক বিতর্ক শুরু হতো। মহারাজ, এমনি একদিনের কথা, তাদের মধ্যে খুব তর্ক বিতর্ক চলতে লাগলো। রতন জোর দিয়ে বলল, গরিবদের অভাবের ও দুঃখের কারণ হলো তারা অর্থ উপার্জন করতে পারে না। আর যদিও বা দৈব বরে কিছু অর্থ উপার্জন করেও ফেলে, তা তারা সঙ্গে সঙ্গে নষ্ট করে দেয়। ওই জন্য ওরা বড় লোক হতে কোনোদিনও পারে না। না ভাই রতন, মানুষ কখন কিভাবে বড় লোক হয়ে ওঠে তা কেউ বলতে পারে না। কোনো ধনী ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে একেবারে ফকির হয়ে যায়, আর কোনো ফকির ব্যবসা করতে করতে রাতারাতি ধনী হয়ে যায়। সবই ভাগ্যের দান, টাকার নয় ভাই। ঠিক আছে, যাচাই করেই দেখা যাক কার কথা ঠিক, আমার না তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একটি গরিব ব্যবসায়ীকে তুমি কিছু অর্থ দিয়ে সাহায্য করে দেখো কি হয়। একদিন হঠাৎ তারা আমার বাড়ির দোকানের সামনে এসে হাজির হলো। আমার জীর্ণ দশা দেখে রতন জানতে চাইল, আচ্ছা ভাই ব্যবসায়ী, তোমার এই হাল কেন? দিনরাত তো এত খাটাখাটি করছো, তাও তোমার এই অবস্থা কেন? আমি আমার দুঃখের সব কথা তাকে খুলে বললাম। শুনে রতন আমাকে একটা ভারী থলি দিয়ে বলল, এই নাও ধনঞ্জয়, এর মধ্যে অনেক অর্থ আছে, যা দিয়ে তুমি ঠিকমতো ব্যবসা করে বড় লোক হতে পারবে। এবার দেখি তোমার ভাগ্য তোমাকে কিভাবে আটকায়। সে কথা বলে তারা সেখান থেকে চলে গেল। আমি সেই থলে থেকে বেশ কয়েকটি টাকা বার করলাম। বাকি অর্থ থলির মধ্যে রেখে ভাবলাম, এত টাকা ঘরের ভিতরে রাখলে যদি চুরি হয়ে যায়, তার চেয়ে এটা মাথার পাগড়ির ভিতরেই লুকিয়ে রাখি। এই ভেবে সেই থলি পাগড়ির মধ্যে রেখে দিলাম। তারপর বাজার করলাম মনের মতো করে। মনে মনে বললাম, হাতে তো কোনোদিনই অর্থই থাকে না যে ভালো খাবার খাবো। তাই এত অর্থ যখন হাতে এসে গেছে, আজ মন ভরে খাওয়া যেতে পারে। আজকের ছেলে মেয়েগুলোকে একটু ভালো মন্দ খাওয়াবো। বাজার সেরে খুশি খুশি মনে বাড়ি ফিরছি, হঠাৎ আকাশ থেকে একটা চিল ছো মেরে আমার পাগড়িটা নখে নিয়ে চেপে উড়ে চলে গেল। ওরে বাবারে, আমার এ কি সর্বনাশ হলো, এ কি সর্বনাশ হলো রে! আমার সব শেষ হয়ে গেল। আমার কি হবে, আমার এখন কি হবে? আমার টাকা পয়সা সব ছিলে নিয়ে চলে গেল। হায় 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 হায়। আমার হাল যেইকেই সেই রয়ে গেল। যেমনি গরিব ছিলাম তেমনিই গরিবই রয়ে গেলাম। ঠিক 1 বছর পরে একদিন তারা আবার আমার দোকানে এলো। আমার সেই আগের জীর্ণ হাল দেখে রতন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো তো ধনঞ্জয়, তুমি থলি ভরা অর্থ কি করলে? ব্যবসায় লাগাওনি নাকি সব উড়িয়ে দিলে? আমি মনের দুঃখে সমস্ত ঘটনা তাদেরকে খুলে বললাম। শুনে রতন রেগে গিয়ে বলল, তুমি একটা আস্ত মিথ্যাবাদী। চিল নাকি আবার মাথার পাগড়ি শুধু টাকার থলি নিয়ে উধাও হয়ে গেছে, এমন গল্প আমি আর কোনোদিনও শুনিনি। শান্ত হও ভাই রতন, ও মিথ্যা কথা বলছে না, এটাই ওর ভাগ্য। না, এটা হতে পারে না। এ নিশ্চয়ই সব টাকা পয়সা উড়িয়ে দিয়েছে কোনো বাজে কাজে। কিন্তু আমি তো ছাড়ার পাত্র নই। এই নাও, এই অর্থ তোমাকে দিচ্ছি।
এই অর্থ তুমি সরাসরি ব্যবসার কাজে লাগাবে, আর বড়লোক হতেই হবে তোমাকে। তবে এবার সাবধানে পা ফেলবে, আর যেন চিলটিল এসে নিয়ে না যায়। আমি থলিটা নিয়ে বাড়ি ফিরে এলাম। খুশিতে মন প্রাণ আমার ভরে গেল। মনে মনে ভাবলাম, এবার আর পাগড়িতে নয়, ঘরের গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে। আমি সেই থলি থেকে বেশ কিছু অর্থ বাজারে ব্যয় করার জন্য বের করে নিলাম, আর বাকি অর্থ থলিতে ভরে রেখে দিলাম ঘরের এক কোণে একটা জালার ভেতরে। সেই জালায় ছিল গরুর খাবারের ভুসি। সেই ভুসির মধ্যেই অনেক গভীরে ঢুকিয়ে দিলাম। মনে মনে হাসলাম, এখানে আর চিল পৌঁছতে পারবে না। দিন কাটতে লাগলো। আমার ব্যবসা যেমনিই চলছিল তেমনিই চলতে লাগলো। একদিন আমার বউয়ের কাপড় কাচার জন্যে সাজি মাটির দরকার পড়লো। ঘরে তখন কানাকড়িও নেই। ঠিক সেই সময় ঘরের সামনে দিয়ে এক ফেরিওয়ালা ডাকতে ডাকতে যাচ্ছিল। সাজি মাটি নেবে গো, সাজি মাটি, সাজি মাটি নেবে, সাজি মাটি, পুরাতন জিনিসের বদলে সাজি মাটি। আমার বউ ভাবলো, ঘরে তো ভুসির জ্বালাটা ফালতু পড়ে আছে, ওটা দিয়ে যদি কিছু সাজি মাটি পাওয়া যায়। ও ফেরিওলা, ফেরিওলা, দাঁড়াও, আমার কিছু সাজি মাটির দরকার। সে জ্বালাটি নিয়ে এলো। এই নাও দাদা, এই জ্বালার পরিবর্তে আমাকে কিছু সাজি মাটি দাও। সে জ্বালার পরিবর্তে ফেরিওয়ালার কাছ থেকে সাজি মাটি কিনলো। আমি একদিন বাড়ি ফিরে থলিটা ঠিক আছে কিনা যাচাই করতে গিয়ে দেখলাম কোণের জ্বালাটাই নেই। বুকটা আমার ধড়াস করে উঠলো। আমি চিৎকার করে বউকে জিজ্ঞাসা করলাম, কি গো, কি গো, এখানে যে ভুসির জ্বালাটা ছিল সেটা কোথায় গেল? কোথায় রেখেছো তুমি ওটাকে? ও মা, ওটা তো অনেক দিন ধরে ওভাবেই পড়েছিল, তাই আজ এক ফেরিওয়ালাকে জ্বালাটা দিয়ে তার পরিবর্তে কাপড় কাচার সাজি মাটি নিয়েছি। ভালো করিনি বলো? হায় 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 হায়, এখন আমার কি হবে? হায় ভগবান, তুমি কি করলে? তুমি কি করলে? আমার সব শেষ হয়ে গেল। হায় 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 হায়। ওগো, তোমার কি হলো? সামান্য একটা পুরনো জ্বালার জন্য এমনইভাবে কাঁদার কি আছে? তুমি অমন করছো কেন? তখন আমি আর চেপে রাখতে পারলাম না, সব ঘটনা বিবির কাছে খুলে বললাম। সেই জ্বালার ভিতরে যে টাকার পাহাড় লুকানো ছিল তা শুনে বউ কাঁদতে লাগলো। হায় হায় রে, আমি নিজের হাতে লক্ষ্মী বিদায় করলাম রে। আমি সেই গরিবকেই সেই গরিবই রয়ে গেলাম। বড়লোক হতে আমি আর পারলাম না। 1 বছর পরে মহারাজ ওরা দুজনে আমার বাড়িতে আবার খোঁজ নিতে এলো। রতন আমার সেই আগের হাল দেখে রেগে আগুন হয়ে জিজ্ঞাসা করলো, তোমার যেইকে সেই হাল? তুমি একটা আস্ত অপদার্থ, অলস, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি একটা ব্যবসাও ভালো করে করতে পারো না, আমার সব টাকা তুমি জলে ফেলে দিলে। দেখলে তো রতন ভাই, দুইবার গরিব লোকটাকে এত অর্থ দিয়ে তুমি যাচাই করলে, অথচ কিছুই ফল হলো না। বুঝতে পারলে তো, ভাগ্য সহায় না হলে মানুষ হাজার চেষ্টা করলেও কিছুতেই কিছু হবে না। ভাগ্য দেবতা মুখ তুলে না চাইলে গরিব আরও গরিব হয়ে যাবে। এবার আমার পালা, আমি ওকে একটা টাকাও দেব না, শুধু একটা সীসা দিয়ে যাব। যদি ভাগ্যে থাকে এই সীসা থেকেই ও একদিন বড় লোক হয়ে উঠবে। আচ্ছা ভাই, এই নাও, এই সীসাটা তুমি তোমার কাছে রাখো। আমি সীসাটা মানিকের কাছ থেকে নিলাম, তারপরে সেটা পোশাকের মধ্যে রেখে দিলাম। রাতে বিছানায় যাওয়ার আগে সীসাটাকে অবহেলা করে ঘরের এক কোণে ফেলে রেখে দিলাম। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলাম, হায় রে কপাল, থলি ভরা সোনা রূপার অর্থ ছেড়ে এবার পেলাম একটা মামুলি সীসা। এটা দিয়ে আমার কি আর হবে? আমার বাড়ির পাশেই থাকতো এক গরিব জেলে। সেই রাতেই মাছ ধরার জালের ওজনের জন্যে একটা সীসার টুকরো তার খুব দরকার হলো। জেলের ঘরে সীসা ছিল না, তাই জেলের বউকে গভীর রাতে আমার বাড়িতে পাঠিয়ে দিল। জেলের বউ এসে কড়া নেড়ে নেড়ে বলল, দাদা, ও দাদা, ঘুমাচ্ছ নাকি? একটু বাইরে এসো না। আমি বাইরে এলাম। দাদা, তোমার ভাইয়ের জালের জন্য একটা সীসা খুব দরকার, ঘরে কি একটা হবে? তুমি এখানে দাঁড়াও, ঘর থেকে আমি সীসা নিয়ে আসছি।
আমি ঘর থেকে সেই সীসাটা এনে জেলের বউয়ের হাতে দিলাম। জেলের বউ খুশি হয়ে বলল, দাদা, এই বিপদে তুমি আমাদের সাহায্য করলে যখন, আজ রাতে এই জাল ফেলে প্রথম যে মাছটা পাওয়া যাবে তার সবটাই তোমার। কাল সকালে আমি দিয়ে যাব। পরের দিন ভোরবেলা জেলের বউ একটা বিরাট মাছ নিয়ে আমার উঠানে এসে হাজির হলো। সে আনন্দের সঙ্গে চিৎকার করে ডাকলো, বৌদি, ও বৌদি, বাইরে এসো। কি হয়েছে ভাই, এত ডাকাডাকি করছো কেন? তোমার ভাই রাতে জাল ফেলে প্রথম এই বড় মাছটা পেয়েছে। এটা তোমারই ভাগের জিনিস, এই নাও ধরো। না না, এত বড় মাছ আমরা নেব কেন? তোমরা এটা বাজারে বেচগে যাও। না না দিদি, এই মাছটা তোমাদের নিতেই হবে, আমি কোনো কথা শুনবো না। তোমরা সীসাটা যদি না দিতে তাহলে এই মাছটা ধরতেই পারতো না। সে জোর করেই মাছটা আমাদের রান্নাঘরে রেখে দিয়ে চলে গেল। আমার বউয়ের মনে খুশি তো আর ধরে না। সে বঁটি নিয়ে মাছটি কাটতে বসলো, কিন্তু মাছের পেট কাটতেই সে দেখতে পেল মাছের পেটে একটা চকচকে বড় পাথরের টুকরো। এটা আবার কি? নিশ্চয়ই কোনো কাঁচের গুলি হবে, মাছ খেয়ে ফেলেছে। যাক, বাচ্চারা খেলা করবে। এই নাও, এটা নিয়ে খেলো, ঝগড়া করো না। রাতের বেলা যখন ঘরের প্রদীপ নেভানো হলো, তখন দেখা গেল সেই পাথরের ছটায় সারা ঘর যেন দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। আমার ছেলেরা সেই জাদুকরি কাচের গুলি নিয়ে কাড়াকাড়ি চেঁচামেচি শুরু করে দিল। এটা আমি নেব, এটা আমি নেব, এটা কিন্তু আমার, এটা আমি নেব, আমাকে দে। আমাদের বাড়ির পাশেই ছিল এক জহুরির বাড়ি। সে মাঝরাতে আমাদের ঝগড়ার কথা শুনতে পেল। পরের দিন সকালে আমার বাড়িতে এসে সে জানতে চাইল, হ্যাঁ গা বোন, মাঝরাতে তোমার ছেলেরা এমন কাড়াকাড়ি আর ঝগড়াঝাটি করছিল কেন? আর তখন তোমাদের ঘর থেকে এত কিসের আলো বেরোচ্ছিল? আমার বউ তখন সরল মনে সব খুলে বলল। সেই চকচকে গুলিটাও দেখালো। জহুরির বউ জহুরির স্ত্রী হওয়ায় রত্ন চিন্ত। সে মনে মনে ভাবল, এটা কোনো কাঁচের গুলি নয়, রাজদরবারের অমূল্য দামি হিরে। সে নিজের লোভ সামলাতে না পেরে আমার বউকে বলল, বোন, আমার কাছে সামান্য কিছু টাকা আছে, তা নিয়ে তোমার ছেলেদের এই খেলনা কাঁচের গুলিটা আমাকে দেবে? আমার খুব পছন্দ হয়েছে। আমার বউ ছিল বুদ্ধিমান। সে বলল, না বোন, যার জিনিস সে এখন ঘুমাচ্ছে। আমার স্বামী না জাগলে আর অনুমতি না দিলে আমি এটা বেচতে পারবো না। তুমি কাল এসো। পরের দিন সকালে জহুরি নিজেই হন্তদন্ত হয়ে আমার দোকানে এলো। সে পকেট থেকে 500টি স্বর্ণমুদ্রা বের করে টেবিলের উপরে রেখে বলল, ধনঞ্জয়, এই কাঁচের গুলিটার জন্যে আমি তোমাকে 50টি মুদ্রা দিতে রাজি আছি, ওটা তুমি আমাকে দাও। আমি জহুরির মুখের লোভ আর তারা দেখে রাজি হলাম না। আমি মনে মনে বুঝতে পারলাম আসলে এটা কাঁচের গুলি নয়, অত্যন্ত দামি কোনো রত্ন। ঠাট্টা ছাড়ুন জহুরি মশাই, আমি ওটাকে বেচতে পারি, তবে আমাকে 1 লাখ স্বর্ণমুদ্রা দিতে হবে। একটা মুদ্রাও কম হলে কিন্তু আমি ওটা দেব না। জহুরি আর কোনো কথা না বাড়িয়ে রাজি হয়ে গেল। আমি এক লহমায় অগাধ অর্থ পেয়ে দুহাত জোর করে ভগবানকে ধন্যবাদ দিলাম। হে ঠাকুর, হে ভগবান, মানিকের কথাটাই ঠিক, আজ আমার ভাগ্য আমার প্রসন্ন হলো। ব্যবসায় আমি সেই 1 লাখ মুদ্রা লাগালাম। ঈশ্বরের কৃপায় কিছুদিনের মধ্যে আমি অনেক বড় লোক হয়ে গেলাম। ওই প্রাসাদের মতো বাড়ি বানালাম। আজ আমার কোনো অভাব নেই। মহারাজ, আমার কাহিনীটুকু এখানেই শেষ নয়, এর পরবর্তী অংশ আরও চমৎকার। শুনুন মহারাজ। একদিন আমি ওই প্রাসাদের সম্মুখের বাগানে পায়চারি করছিলাম। হঠাৎ দেখি রাজপথ দিয়ে মানিক আর রতন হেঁটে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে তাদের খাতির করে আর আদর আপ্যায়ন করে বাড়িতে নিয়ে এলাম। আমার এই রাজকীয় প্রাসাদে বসিয়ে আমার বড়লোক হবার সম্পূর্ণ কাহিনী তাদেরকে শোনালাম। তারা সব শুনে বলল, মানিক, তুমি যাই বলো ভাই, ও প্রথম 2 বারের টাকা কোথাও লুকিয়ে রেখেছিল। আমার দেওয়ার অর্থই ও আজ ধনী হয়েছে। ও সব ভাগো ঠাগো কিছুই নয়। পরের দিন আমি তাদের নিয়ে আমার বাগানে ঘুরছিলাম। এমন সময় আমার এক চাকর বড় গাছ থেকে একটা পাখির বাসা পাড়তে গিয়ে অবাক হয়ে চেঁচিয়ে উঠল, কর্তাবাবু, কর্তাবাবু, ও কর্তাবাবু, এদিকে একটু আসুন তো, দেখুন তো গাছের মগডালে কি একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। চাকরটি গাছ থেকে পাখির বাসাটি জীর্ণ পাগড়ি সহ নামিয়ে নিয়ে এসে আমার সামনে নিয়ে এলো। আমি প্রথম নজরেই আমার সেই হারিয়ে যাওয়া
পাগড়ি চিনতে পারলাম। আমি অত্যন্ত উত্তেজিত হয়ে মানিক আর রতনকে পাগড়িটা দেখালাম। রতনবাবু, মানিকবাবু, এই দেখুন সেই পাগড়ি যার মধ্যে থলি ভরা অর্থ আমি রেখেছিলাম, যা চিলে নিয়ে গিয়েছিল। এই দেখুন, পাখির বাসার নিচে থলিটা রয়েছে। আমার থলির ভেতরে আপনার দেওয়া প্রথমবারের অর্থ একেবারে অক্ষত রয়েছে। এই দেখুন। তা দেখে রতনের মুখের রং বদলে গেল, তার ভুল ধারণা মন থেকে দূর হয়ে গেল। ঠিক সেই দিনই কাকতালীয়ভাবে আরেক ঘটনা ঘটল। চাকরকে গরুর খাবারের জন্য হাট থেকে ভুসি আনতে পাঠিয়েছিলাম। সে হাট থেকে ভুসি ভরা একটা পুরাতন জালা সস্তায় কিনে আনলো। জালাটি বাড়ির উঠানে আনতেই আমার বুঝতে বাকি রইল না যে এই সেই জালা। আমি মানিক আর রতনের সামনেই জালার কাছে গেলাম। তারপর ধুকপুক বুকে ভুসির মধ্যে হাত ঢোকালাম। একটু খোঁজাখুঁজিতেই শক্ত কিছু একটা হাতে ঠেকলো। বের করে আনলাম সেই থলি। আমি থলি খুলে দেখলাম রতনের দেওয়া দ্বিতীয়বারের সব অর্থই একেবারেই মজুদ রয়েছে। আমি রতনের দিকে তাকালাম। রতনের মন থেকে এবার সব অহংকার ও সংশয় চিরতরে চলে গেল। ভাই মানিক, তুমিই ঠিক। ভাগ্য না সহায় হলে মানুষের দেওয়া ধন কোনো কাজে আসে না। সে মানিকের কথাটাই যথার্থ বলে মেনে নিল। বিজয়পুরের রাজামশাই মন্ত্রমুগ্ধের মতো এই দীর্ঘ কাহিনী শুনছিলেন। গল্প শেষ হতেই তিনি সিংহাসন থেকে উঠে এসে অবাক হয়ে বললেন, অদ্ভুত, অদ্ভুত, সত্যিই ধনঞ্জয়, তোমার কাহিনী শুনে আমি যার পরনায় আনন্দিত ও বিস্মিত হয়েছি। তোমার সখা মানিকের কথাটাই পরম সত্য। ভাগ্য সহায় না হলে কোটি টাকাও চিলে আর জ্বালার পেটে চলে যায়, আর ভাগ্যের সহায় হলে সামান্য সীসা থেকেও হিরে বেরিয়ে আসে। সত্যিই তুমি খুব ভাগ্যবান পুরুষ। রাজামশাই খুশি হয়ে ধনঞ্জয়কে সসম্মানে বিদায় করলেন। সে বাড়িতে ফিরে স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে সুখে সংসার করতে থাকে।